আই ওয়ান্ট ডিভোর্স। একটা স্মৃতি রোগের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব নয়। ভার্সিটিতে সবাই যখন আমাকে জানতে চাইবে রাদিয়াত মির্জার ওয়াইফ একজন স্মৃতিরোগী, আমার তো লজ্জায় মাথা কাটা যাবে। আমি চাইলেও তোমাকে আমার কলিগদের সামনে দাঁড়া করতে পারবো না। একজন টিচার হিসাবে সবাই আমাকে যে সম্মানটুকু দেয়, আমি চাই না তোমার জন্য আমার সেই সম্মানটুকু ধুলে মিশে যাক। তাই আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। যদিও ডিভোর্সের জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে। যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে ততদিন তোমার আর আমার রাস্তা আলাদা। তবে তোমার মতো থাকবে আর আমি আমার মতো। তবে তোমায় কোনো টেনশন নেই, ডিভোর্সের পর তোমাকে তোমার প্রাপ্য টাকা, অধিক টাকা দিয়ে দেব আমি। এই টাকার জন্যই তো আমাকে ঠকিয়ে তোমার বাবা মা তোমাকে এই মির্জা পরিবারে বউ বানিয়ে পাঠিয়েছে, তাই না? একে তো তুমি স্মৃতিরোগী, আবার বয়স 25-এর কোটায়। তোমার বাবা শত চেষ্টা করে তোমাকে বিয়ে দিতে পারছিল না, তাই তো তারা আমার সাথে ছলনা করে তোমার মতো বুড়ি স্মৃতিরোগীকে হ্যান্ডসাম টিচারের গলায় জড়িয়ে দিয়ে তাদের আপদ বিদায় করেছে। হয়তো তুমিও এটাই চেয়েছিলে। আফটার অল মির্জাবাড়ির বউ বলে কথা, তোমার তো খুশিতে আটখানা হয়ে ওঠা উচিত। যত পারো খুশি হয়ে নাও, কিন্তু তোমার এই খুশি বেশি দিন স্থায়ী হবে না। খুব শীঘ্রই ডিভোর্স পেপার চলে আসছে। বাসর রাতে বরের মুখে ডিভোর্সের কথা শুনে একটু অবাক হয়নি রুকু। যেন এটাই হবার ছিল। সে খুব ভালো করে জানে তার মতো শ্বেতি রোগীকে কোনো পুরুষই ভালোবেসে পরাণে ঠাঁই দিবে না। রুকু চোখের পানি মুছে মাথায় থাকা ঘোমটাটা সরিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষকে দেখে যেন বাকরুদ্ধ হয়ে গেল। বিয়ের আগে মানুষটাকে দেখার সৌভাগ্য হয়নি তার। শুধু জানতো মির্জা পরিবার থেকে তাদের একমাত্র ছেলে রাদিয়াত মির্জার সাথে তার বিয়ের কথাবার্তা চলছে। সবাই ভালোবাসে তাকে, রাত বলে ডাকে, যে কিনা পেশায় একজন টিচার। এমন বড় পরিবারের থেকে রুকুর জন্য বিয়ের প্রস্তাব এসেছে শুনে রুকু যেন নিজের কানকে বিশ্বাস করতেই পারে না। সে দেখতে কালো বা খাটো এমনটা না, বরং তার দুধে আলতা গায়ের রং, ডাগর ডাগর মায়াবী চোখ, হাঁটু পর্যন্ত ঢেউ খেলা চুল, উচ্চতায় 5 ফুট 4 ইঞ্চি, হালকা পাতলা গড়নের মিষ্টি একটি মেয়ে। কিন্তু সে তিরক, তার কারণে যেন তার সব সৌন্দর্য চাপা পড়ে গিয়েছে। রূপু মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা রাজন শেখ, একজন প্রাইমারি টিচার, পরিবারের একমাত্র উপর্যাক্ষম ব্যক্তি। এর মধ্যে আবার তার একমাত্র ছেলে রিমন, মানসিক ভারসাম্যহীন। তার বেতনের অর্ধেক টাকা প্রায় রিমনের চিকিৎসার পিছনে চলে যায়। তার সাথে কুলায়নি রূপুর সেতী রোগের জন্য ভালো কোনো চিকিৎসা দেওয়ার। অবশ্য দু একটা হাঁটুতে ডক্টর দেখিয়েছে, তার ঔষধ মলম দিয়েছে, যেগুলোতে রুকুর কোনো পরিবর্তন হয়নি। এক পর্যায়ে রুকু হাল ছেড়ে দিয়ে তার সেতী রোগের জন্য কোনো চিকিৎসা নেয়নি। তার এই রোগের জন্য সমাজের লোকদের নানার কথা শুনতে হয়, সবাই থেকে এড়িয়ে চলে। তবুও রুকু থেমে থাকেনি। আশেপাশের মানুষদের মন্দ কথা উপেক্ষা করে গ্রাজুয়েশন শেষ করে। যত দিন যায় রুকুর বাবা মায়ের রুকুকে নিয়ে টেনশন তত বাড়ে। রুকুর বয়সী মেয়েদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, অথচ রুকুর জন্য ভালো কোনো ছেলের থেকে প্রস্তাব আসে না। যারা আসে তারা রুকু সেতী রোগী দেখে তাদের বাড়ি থেকে পানিটুকুও মুখে না দিয়ে চলে যায়। কতবার যে রুকু পাত্রপক্ষের থেকে রিজেক্ট হয়েছে সেই হিসেব নেই। রুকুর বাবা মা তার 2 ছেলে মেয়েকে অনেক বেশি ভালোবাসেন। তারা সিদ্ধান্ত নেন তারা আর কখনো রুকুকে পাত্রপক্ষের সামনে এনে নিজের মেয়েকে অপমানিত করবেন না। প্রয়োজনে রুকুকে তারা সারা জীবন নিজেদের কাছে রেখে দিবেন। তাদের এই সিদ্ধান্ত নেওয়ার ঠিক 2 দিন পর রাদিয়াতের মা তমা মির্জা, বোন তুলি মির্জা রাকুদের বাড়ি এসে রুকুকে বিয়ের প্রস্তাব দেন। এত বড় বাড়ি থেকে রুকুর জন্য বিয়ের প্রস্তাব এসেছে শুনে রুকুর মা লিমা বেগমের খুশিতে চোখ ছলছল করে ওঠে। তিনি তাদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখেন না। রুকুকেও সুন্দর করে শাড়ি পরিয়ে তাদের সামনে নিয়ে আসা হয়। তমা মির্জা রুকুকে দেখেই যেন স্তব্ধ হয়ে যায়। পরক্ষণেই তিনি ভাবেন তার ছেলে পছন্দ করেছে বলে কথা। যে ছেলে এতগুলো বছর বিয়ে করতে রাজি হয়নি, সেই ছেলে স্বেচ্ছায় এই মেয়েকে বিয়ে করতে চেয়েছে ভেবে তিনি আর দ্বিমত করেননি। রুকুকে আংটি বালা পরিয়ে বিয়ের দিন পাকা করে আসেন। রাতে তমা মির্জা রাদের রুমে গিয়ে দেখেন রাত ল্যাপটপে কাজ করছে। তিনি এগিয়ে গিয়ে রাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, এখনো সময় আছে রাত, তুমি ভেবে দেখতে পারো। বিয়ে কোনো ছেলে খেলা নয়, এটা সারা জীবনের ব্যাপার। এমনভাবে বলছো কেন আম্মু? মেয়েদিকে তোমাদের কি পছন্দ হয়নি? সংসার তুমি করবে রাত, তোমার পছন্দেই আমার পছন্দ।
তবুও আমার মনে হচ্ছে মেয়েটার সাথে তোমার ফেস টু ফেস কথা বলা উচিত, একে অপরকে জানা উচিত। না না আম্মু, তার কোনো প্রয়োজন নেই। তার সাথে যত কথা সব বাসর করে হবে। ঠিক আছে, তোমার যখন কোনো আপত্তি নেই তাহলে আমার আর বলার কিছু নেই, বলে তমা মির্জা নিজের রুমে চলে আসেন। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসে। সব কিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু বিপত্তি ঘটে যখন রাত রুকুর ছবি দেখে। তুলি মজা করে রুকুর সাথে সেলফি তুলে সেটা রাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। ছবিটা দেখা মাত্র রাত এর বুঝতে বাকি রইল না যে সে মেয়েটাকে পছন্দ করেছিল। এই মেয়ে সেই মেয়ে নয়। মুহূর্তের মধ্যেই বিয়ে বাড়িতে এক প্রকার হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। রাত বিয়ের আসর ছেড়ে চলে আসে। রুকুর টেনশনে রাজন শেখ হার্ট অ্যাটাক করেন। এসব দেখে তমা মির্জা স্থির থাকতে পারেন না। তিনি রাতকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রুকুর সাথে বিয়ে সম্পন্ন করেন। রুকু জানত আর 5টা মেয়ের মতো স্বাভাবিকভাবে স্বামীর সংসার করতে পারবে না সে। তাই তো বাসার ঘরে ডিভোর্সের কথা শুনে একটুও ঘাবড়ে যায়নি সে। রূপুকে এতগুলো কথা বলার পরেও রূপু বিছানা থেকে না নেমে ঠাই সেখানেই বসে থাকে। যা দেখে বিরক্তি নিয়ে রাত রূপুর সামনে গিয়ে বলল, এই মেয়ে, কি জানি নাম তোমার? রুকাইয়া না কি জানি একটা? যাই হোক, তোমার সাহস কি করে হয় আমার বিছানায় বসে থাকার? নামো এক্ষুনি আমার বিছানা থেকে। তোমাকে আমার আশেপাশেও যেন না দেখি। তোমার এই রোগ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার খুব ইচ্ছে, তাই না? আপনি নাকি পেশায় একজন টিচার? টিচার কি আদৌ পড়াশোনা করে হয়েছেন? না মানে, আপনি একজন শিক্ষিত মানুষেও অশিক্ষিত লোকের মতো কথা বলছেন। আপনি এসব কুসংস্কার বিশ্বাস করেন? আপনি বোধহয় জানেন না, সেটি রোগ কোনো ছোঁয়াচে বা প্রাণঘাতী রোগ নয়। তোমার থেকে কোনো জ্ঞান নিতে চাইছি না আমি। বেশি কথা না বলে চুপচাপ আমার রুম থেকে বেরিয়ে যাও। আপনার মতো নিচু মানসিকতার লোকের সাথে থাকার ইচ্ছেও আমার নেই। যে লোক সামান্য একটা মেয়েকে সম্মান দিতে জানে না, সে নাকি আবার ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়। ছাত্রছাত্রীরা আপনার থেকে আপনার থেকে ঠিক কি শিখবে মিস্টার রাদিয়াত মির্জা? তুমি কিন্তু বড্ড বেশি কথা বলো মেয়ে। আমার থেকে তুমি দূরত্ব বজায় রাখবে বাস। আমার কোনো জিনিসপত্রে ভুলেও যেন তোমার টাচ না লাগে। রুকু এই কথা শোনা মাত্রই রাতের সামনে এসে রাত কিছু বোঝানোর আগেই রাতকে জড়িয়ে ধরল। রুকুর এমন কার্যে রাত যেন হতভম্ব হয়ে গেছে। সে ভাবতে পারেনি একটা মেয়ে প্রথম সাক্ষাতেই তাকে জড়িয়ে ধরবে। না, মেয়েটার সাথে আগে কখনো তার কথা হয়েছে না, তারা একে অপরের মুখোমুখি হয়েছে। তবুও মেয়েটা বিনা বাক্যে তাকে জড়িয়ে ধরলো। হাউ স্ট্রেঞ্জ। রাজ বিরক্ত হয়ে রুকুকে এক ছটকায় তার নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কি করে হয় রাদিয়াত মির্জাকে জড়িয়ে ধরার? এখন তো শুধুমাত্র জড়িয়ে ধরলাম, এরপর যদি কখনো আমাকে টাচ করবে না, আমার জিনিসপত্রে হাত দেবে না এটা বলেন, তাহলে আপনার গালে ঠাস ঠাস করে চুমু দিয়ে দেব। আপনি তো আবার অশিক্ষিত লোকেদের মতো কুসংস্কার বিশ্বাস করেন। আপনার হিসাব মতে আমি আপনাকে চুমু দেওয়ার ফলে আমার এই সেতিরোগ যখন আপনার হয়ে যাবে, তখন বুঝতে পারবেন কত গমে কত আটা হয়। তুমি আমাকে ঠেট দিচ্ছ এই রাজিয়াত মির্জাকে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে পাচ্ছি না। তুমি কি নিজেকে আমার স্ত্রী ভাবতে শুরু করেছো? ভুলেও এটা করবে না। শুধুমাত্র তোমার বাবার ওপর দয়া করে তোমাকে আমি বিয়ে করেছি। নতুবা তোমার মতো মেয়ে আমার পায়ের তলায় থাকতেও থাকারও যোগ্য না। বাহিক সৌন্দর্য দেখে কাউকে বিচার করা উচিত নয়। মানুষকে মানুষ ভাবতে শিখুন। আমি সত্যি আপনার মতো একজন শিক্ষিত বিচক্ষণ মানুষের থেকে এটা আশা করিনি। জানেন, আমার এই শ্বেত রোগের জন্য কেউ আমার সাথে মিশতো না, আমার সাথে খেলতো না, সবাই আমাকে এড়িয়ে চলতো। এমনকি স্কুলে গেলে আমার পাশেও কেউ বসতো না। আমি একা একটা বেঞ্চে বসতাম। স্কুল কলেজে থাকাকালীন আমার কোনো বেস্ট ফ্রেন্ডও ছিল না। আমি সবসময় চাইতাম আমার জীবনে এমন কেউ আসুক, সে যেন আমার এই আস্ত আমিটাকে ভালোবাসে। আমার বাহিক সৌন্দর্য নয়। টমান্টি থেকে যখন আপনার কথা শুনেছিলাম, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আপনি হয়তো সেই ব্যক্তি যাকে আমি আমার মন না যেতে চেয়েছি। আপনি হয়তো সেই ব্যক্তি যার বুকে মাথা রেখে আমি নিশ্চিন্তে নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। আমার সুখ দুঃখগুলো অকপটে আপনার নিকট তুলে ধরতে পারবো। বোকা, বড্ড বোকা ছিলাম আমি। আমি ভেবেছিলাম আপনি হয়তো
আমার সবটা জেনেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, কিন্তু না, আমি ভুল ছিলাম। পুরুষ মানুষ আসলেই সৌন্দর্যের পূজারী। আপনার ডিভোর্স পেয়েছেন তো? এতে আমার কোনো আপত্তি নেই। যত দ্রুত পারেন ডিভোর্স পেপার রেডি করুন। আমি চোখ বন্ধ করে ডিভোর্স পেপারে সাইন করে দিব। শুধু শুধু একটা মিথ্যে সম্পর্কে জড়িয়ে থাকার কোনো মানেই হয় না। বোঝার জন্য ধন্যবাদ। অনেক রাত হয়েছে। এখন ভালো ভালো আমার রুম থেকে বিদায় হও। ঘুমাবো আমি। আমি কোথায় ঘুমাবো? এটা আমাকে কেন জিজ্ঞেস করছো মেয়ে? আম্মুকে কি জিজ্ঞেস করো। বিয়েটা আপনার সাথে হয়েছে, আপনার আম্মুর সাথে না। তাছাড়া সমস্যা যেহেতু আপনার, সেহেতু সমাধান আপনাকেই করতে হবে। রাত তাদের দাঁত চেপে বলল, বাসায় অনেক মেহমান রয়েছে, কোনো রুম খালি নেই। আজকের মতো ফ্লোরে বিছানা করে শুয়ে থাকো। সকালে আম্মুকে বলে তোমাকে রুমের ব্যবস্থা করে দেবো। আমি ফ্লোরে শুতে পারবো না। আপনি বরং আজকের মতো ফ্লোরে থাকুন। বলেই রুকু বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাত নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দরজায় লাথি মারে। গিয়ে রাগে গজগজ করতে করতে সোফায় শুয়ে পড়ল। ফজরের আজানের মিষ্টি ধ্বনি কর্ণপাত হয় রুকুর। মসজিদ থেকে মিষ্টি কণ্ঠে ভেসে আসছে অর্থ ঘুম থেকে নামাজ উত্তম। আজান শুনে রুকু বিছানা থেকে ওয়াশরুম যাওয়ার সময় রাতকে নামাজ পড়তে যাওয়ার জন্য মসজিদে যেতে বলে, কিন্তু রাতের কোনো সাড়া শব্দ পায় না। রুকু এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে রুমে এসে কোথাও জায়নামাজ পায় না। রুকু বাধ্য হয়ে ওয়াশরুম থেকে এক মগ পানি এনে রাদের মুখের উপর ঢেলে দিল। মুখের উপর পানি পড়ার সাথে সাথে ধরফর করে উঠে বসে পড়ল। যা দেখে রুকু খিলখিল করে হেসে উঠল। রুকুর হাসি দেখে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল রাত। সে যেন অন্য এক রুকুকে দেখছে। রুকুর পরনে সুতির একটা থ্রি পিস রয়েছে, মাথায় ঘোমটা টেনে রেখেছে মেয়েটা। চোখে মুখে পানি মুক্ত দানার মতো চকচক করছে। রুকুর হাসি দেখে রাদের মুখেও হাসি ফুটে উঠল। তো রাদের যখনই রুকুর মুখমণ্ডলের দিকে নজর পড়ল, তখনই তার মনটা বিষে উঠল। রুকুর মুখে চোখের পাশ দিয়ে নাকের দুই পাশে ঠোঁটের কোণ দিয়ে অসংখ্য শ্বেতির সাদা সাদা ছোপ রয়েছে, যা তাকে স্ত্রীহীন করে তুলেছে। এই স্ত্রীহীন মেয়েটা তার বিবাহিত স্ত্রী ভাবতেই রাতের চেহারা শক্ত হয়ে এলো। রাত সোফা ছেড়ে উঠে রুকুকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, তুমি কি আমার হাতে খুন হতে চেয়েছো? তুমি কি আমার হাতে খুন হতে চাইছো? একে তো নিজের সারা রাত নাক ডেকে ঘুমিয়েছো। তোমার নাক ডাকার শব্দে আমি সারা রাত এপাশ ওপাশ করেছি, একটু ঘুমাতে পারিনি। সে সাথে যখন একটু একটু চোখ লেগে এসেছে, আর তুমি তখনই তুমি আমার মুখের ওপর পানি ঢেলে দিয়েছো। তুমি কি ভাবছো এসব করলে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নেব? তোমাকে ভালোবেসে পলানের ঠাঁই দেব? কখনো না। রুকু এক হাত দিয়ে নাকে কাপড় চেপে ধরে বলল, ওয়াক, থু, কি বিশ্রী গন্ধ। আপনার আমাকে খুন করে খুনি হতে হবে না ভাই। আপনি ব্রাশ না করে আর একটাবার যদি আমার মুখের সামনে কথা বলেন, আমি এমনিতেই আপনার মুখের গন্ধে শহীদ হয়ে যাব। এরপর প্রেস, মিডিয়া, সাংবাদিকরা খাওয়া দাওয়া বাদ দিয়ে মির্জা প্যান্ডেলে ছুটে চলে আসবে। আজকে হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা থাকবে প্রেসের, রাদিয়াত মির্জার মুখের গন্ধে তার ওয়াইফ রুকু মির্জা নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবেন আপনি। স্টপ অল দিস ননসেন্স। অনেকক্ষণ যাবৎ তোমার আজে বাজে কথা সহ্য করছি, আর একটা বাজে কথা যদি বলো তোমাকে আমি। বাকিটা বলতে পারল না রাত। তার আগেই রুকু রাতকে নিজের থেকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, আপনার মতো এমন পিচ্চে মানুষ আমি জীবনে দুটো দেখিনি। আমার তো মনে হয় আপনি শীতকালে দিনের পর দিন গোসল না করেই কাটিয়ে দেন। আপনার সব অকর্মের ব্যাপারে যদি আগে থেকে আমি জানতাম, বিশ্বাস করুন আমি সারা জীবন কুমারী রুকুই থাকতাম, তবুও আপনাকে বিয়ে করতাম না। বলে এর আগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে যায় রুকু। রুকু যাওয়ার পানে তাকিয়ে রাত বলল, এই মেয়েকে যতটা অবহেলা নারী ভেবেছিলাম, ততটা অবলা সে নয়। জেনে শোনে খাল কেটে শুধু কুমির না, কুমিরে 14 গোষ্ঠী তুলে নিয়ে এসেছে। যত সব ফালতু মেয়ে। আমার পাঠা, আমার নোরা, আমার ভেঙে দিল দাঁতের গোড়া। শেষে কিনা একজন সেতী রোগীর সাথে এমন সোনার টুকরো ছেলের বিয়ে দিলেন ভাবি। এভাবে ছেলেটার জীবন নিজ হাতে শেষ করে দিতে পারলেন ভাবি।
আমার বোনের মেয়ে সোনিয়া দেখতে যেমন সুন্দর তেমনই স্মার্ট, কোটি কোটি টাকার একমাত্র ওয়ারিশ, ভবিষ্যতে সব টাকার মালিক সোনিয়ার জামাইই হবে। আপনাকে কতবার বললাম সোনিয়াকে আপনার বাড়ির পুত্রবধূ করে নিন, কিন্তু আপনি আমাকে পাত্তাই দিলেন না। অথচ এমন মেয়ের সাথে রাদিয়াতের বিয়ে দিলেন, যে মেয়েকে কখনো রাদিয়াতের বউ হিসাবে কারো সামনে দাঁড় করাতে পারবেন না। এমনটা কেন করলেন ভাবি? আর যদি আপনি রাদিয়াতের গর্ভবতী মা হতেন, তাহলে কি রাদিয়াতের সাথে এমন অন্যায় করতে পারতেন? সকালে তমা মির্জা কিচেনে ব্রেকফাস্ট তৈরি করছিলেন, এমন পাশের ফ্ল্যাটের মিলি ভাবি রাদিয়াতের বউ দেখতে এসে উপরোক্ত কথাগুলো বলেন। এ কথা শুনে তমা মির্জার মনে হলো যেন কেউ তার বুকে ছুরি দ্বারা আঘাত করে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। হ্যাঁ, সে রাদিয়াতকে নিজের গর্ভে ধারণ করেননি, তাকে দুনিয়ার আনার জন্য প্রসব বেদনা সহ্য করেননি, কিন্তু জন্ম দিলেই যদি মা হওয়া চেত, তাহলে নর্দমায় ঝোপঝাড় বনে জঙ্গলে হাজার হাজার নিষ্পাপ শিশু মৃতদেহ পড়ে থাকতো না? সেসব মা তাদেরকে দুনিয়ার আলো দেখার আগেই নিজ হাতে হত্যা করে রাস্তায় কুকুরের খাদ্য হিসেবে ফেলে দিয়ে রেখে যেত না? রাদিয়াত যখন 6 মাসের, তখনই রাদিয়াতের মা সোহানা মির্জা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে ভেঙে পড়েন রাদিয়াতের বাবা রফিকুল মির্জা। এতটুকু বাচ্চা ছেলে মা ছাড়া কিভাবে তাকে একা হাতে বড় করবে ভেবে পান না রফিকুল মির্জা। সকলে তাকে দ্বিতীয়বার বিয়ে করার পরামর্শ দেন, কিন্তু তিনি মনে করেন সৎ মায়ের কাছে আমার ছেলে কখনো মায়ের আদর ভালোবাসা পাবে না। তাই তিনি রাদিয়াতকে নিয়ে নিজের অফিসে যাওয়া আসা করতেন, কিন্তু এহেন কার্যে তার উপর দিয়ে যেন ঝড় বয়ে যায়। 2 দিক সামলাতে গিয়ে হাঁপিয়ে ওঠেন তিনি। ব্যাপারটা নোটিস করে তার অফিসের কর্মচারী গফুর মিয়ার বাসা অফিসের পাশেই ছিল। তিনি রাদিয়াতকে তাদের বাড়ি নিয়ে যান। গফুর মিয়ার মেয়ে তমা রাদিয়াতকে পেয়ে নিজের বুকে টেনে নেন, আর আশ্চর্যজনকভাবে রাদিয়াতও তমার বুকে বিড়াল ছানার মতো লেপ্টে থাকে। এইভাবেই কেটে যায় কিছুদিন। রফিক মির্জা লক্ষ্য করেন তার ছেলে যতটুকু সময় তমার কাছে থাকে ততক্ষণ সে হাসি খুশি থাকে। এক পর্যায়ে নিজের ছেলের খুশির জন্য রফিক মির্জা তমাকে বাড়িতে নিয়ে যাওয়ার আশা করতে থাকে। এই নিয়ে কানাঘুষা শুরু হয়ে যায়। এক পর্যায়ে গফুর মিয়া তার মেয়ে তমাকে বিয়ে করার জন্য রফিক মির্জার কাছে আর্জি জানান। গফুর মিয়া রফিক মির্জার অত্যন্ত বিশ্বস্ত একজন লোক। তার পরিবারের সবাই অনেক ভালো। রফিক মির্জা এর আগেও কয়েকবার গিয়েছেন তাদের বাড়ি। গফুর মিয়ার পরিবারের সদস্যদের আন্তরিকতা দেখে তিনি বরাবরই মুগ্ধ হয়েছেন। মানুষটা অনেক সহজ সরল, অনেক টাকা পয়সা খরচ করে তার একমাত্র মেয়ে তমাকে বিয়ে দেন। কিন্তু বিয়ের পর তোমার স্বামী প্রতিনিয়ত তাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করে। কিছুদিন পর পর তোমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় টাকা নিয়ে আসার জন্য। গফুর মিয়া তার মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তোমাকে নিজের কাছে নিয়ে আসে। সমাজের কাছে সে হেরে যায় একজন ডিভোর্সি মেয়ে। পকেটে ছেলেদের কুপ্রস্তাব, নানান লোকের নানান কথা শুনতে হয় তাকে। এমন কথা কান এসেছে রফিক মির্জার, কিন্তু তার যে করার কিছুই ছিল না। তিনি অপারক ছিলেন। গফুর মিয়া যখন তো আমাকে বিয়ে করার জন্য তার কাছে প্রস্তাব দেন, তিনি ভেবে দেখেন এটা অনেক কষ্ট সহ্য করেছে, প্রতিনিয়ত করেছে, সে নিশ্চয়ই অন্যের কষ্ট উপলব্ধি করতে পারবে। অন্য ছেলেটাকে নিজের ছেলে হিসাবে গ্রহণ করতে তার কোনো আপত্তি থাকবে না। তাছাড়া রফিক মির্জা রাদিয়াতের জন্য তমার চোখে ভালোবাসা দেখেছেন। সব দিক ভেবে রফিক মির্জা আর দ্বিমত করেন না। তিনি তমার সাথে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তমা সব সময় রাদিয়াতকে নিজের ছেলে মনে করেন। কখনো রাদিয়াতের কোনো চাওয়া অপূর্ণ রাখেননি, বরং তিনি তুলির থেকে রাদিয়াতকে বেশি ভালোবাসেন। তার এমন ভালোবাসার জন্য রাদিয়াত কখনো বুঝতে পারেনি তমা তার সৎ মা। রাদিয়াত তমাকে তার নিজের গর্ভধারিণী মা হিসেবেই জানে, তাকে সম্মান করে, ভালোবাসে। কিন্তু রাদিয়াত যখন এই সত্যিটা জানতে পারবে, তখন রাদিয়াত অনেক ভেঙে পড়বে। ভাবতেই আতঙ্কে কেঁপে ওঠে তমা মির্জা। তিনি মিলির হাত ধরে বলেন, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে ভাবি। আল্লাহ তাআলা যার রুজি যেখানে লিখে রাখছে, সে কোনো না কোনো মাধ্যমে সেখানে পৌঁছে যায়। আল্লাহ তাআলা রাদের জন্য রুকুকে হয়তো আগে থেকেই নির্ধারণ করে রেখেছিলেন। তাছাড়া রুকু অত্যন্ত ভদ্র শিক্ষিত একটা মেয়ে। শুধুমাত্র সেতি রোগটাই ওর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেতি কোনো ছোঁয়াচে বা প্রাণঘাতী রোগ নয়। সাধারণত শরীরের কোনো বিশেষ স্থানের ত্বকের রং উৎপাদনকারী কোষ বা মেলানোসাইট রোগাক্রান্ত হলে বা সংখ্যায় কমে গেলে অথবা মরে গেলে মেলানিন নামক ত্বকের রঞ্জন তৈরি বন্ধ হয়ে যায়।
এবং ওই নির্দিষ্ট স্থানে সাদা সাদা দাগ পড়ে। আমাদের ত্বকের মধ্যে মেলানোসাইট কোষে থাকে মেলানিন, যা ত্বকের স্বাভাবিক রঙের ভারসাম্য রক্ষা করে। মেলানিনের ক্রিয়াকলাপে বাধা সৃষ্টি হলে বা ভারসাম্য নষ্ট হলে দেখা দেয় সেতি। সেতি বা ধবল বংশগত কারণে হতে পারে। প্রতি ১০০ জন সেতি রোগীর মধ্যে ৩০ জনের ক্ষেত্রেই সেতি হয় বংশগত ধারায়, মাতৃ বা পিতৃকুলের কারো না কারো থেকে জিনের প্রভাবে। বাকি ৭০% ক্ষেত্রে সেতি সাদা দাগ ছাড়াতে থাকে নিজস্ব কারণে, যার মূলে রয়েছে মেলানিনের কারসাজি। বর্তমানে সারা বিশ্বে প্রায় ১০ কোটি মানুষ সেতিতে আক্রান্ত। প্রয়াত শিল্পী মাইকেল জ্যাকসনও এই রোগে আক্রান্ত ছিলেন। তাই প্রতি বছর ২৬ জুন তার প্রয়াণ দিবসে বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড ভিডিলিগো ডে বা বিশ্ব সেতি দিবস হিসাবে। আমরা আসলে সেতি রোগ নিয়ে নিজেদের মধ্যে অনেক কুসংস্কার পোষণ করে রাখি, কিন্তু কুসংস্কার এড়িয়ে যথাযথ চিকিৎসা নিলে এ রোগ ভালো হয়ে যায়। আমি রুকুকে ভালো ডক্টর দেখাবো। রুকু একদিন ঠিকই আপনার আমার মতো স্বাভাবিক হয়ে যাবে। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি রাতের ব্যাপারে যা জানেন কখনো রাতকে ওর সত্যিটা বলবেন না, প্লিজ ভাবি। আমার ছেলেটা অনেক কষ্ট পাবে। ঠিক আছে ভাবি, যদিও সোনিয়ার জন্য আমার খারাপ লাগছিল। সোনিয়া রাতকে অনেক ভালোবাসতো, কিন্তু আমিও তো একটা মা। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি ভাবি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, রাতকে আমি কিচ্ছুই বলবো না। হঠাৎ আমার মনে হলো কেউ হয়তো তাদের কথা শুনছিল। সে একটা ছায়া সরে যেতে দেখলো। তো আমার ধারণা কে সত্যি করে দিয়ে অবয়বটা একটু দূরে সরে এসে পৈশাচিক হেসে বলল, এইটা তাহলে আসল ঘটনা, এইবার জমবে মজা। রুকু ফজরের নামাজ শেষ করে কিছুটা কোরআন তেলাওয়াত করে নিজের কাপড়গুলো গুছিয়ে রাখছে। এমন সময় তার ফোনের স্ক্রিনে রিমন নামটা ভেসে ওঠে। রিমন নামটা দেখে কলিজা মোচড় দিয়ে ওঠে রুকুর। রিমন ১২ বছর বয়সী হলেও অন্য ছেলেদের তুলনায় সে স্বাভাবিকভাবেই বেড়ে ওঠেনি। তার বোধ শক্তিও কম। রুকু ছাড়া কিচ্ছু বোঝে না সে। তার গোসল, খাওয়া দাওয়া সব করাতে হয় রুকুকে। তাকে ছাড়া ছেলেটার পাগলামি নিশ্চয়ই আরও বেড়ে গিয়েছে। ভাবতেই রুকুর চোখ বুঝে পানি পড়ল। রুকু চোখের পানি মুছে রিমনের কল কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিল। আর তখনই কোত্থেকে এসে রাত এসে রুকের হাত থেকে ছো মেরে ফোন কেড়ে নিল। এটা কোন ধরনের অসভ্যতা? ও অসভ্যতা কি দেখলে? আমার হাত থেকে ফোন কেড়ে নিলেন কেন? নিয়েছি, বেশ করেছি। তোমার সাহস হয় কি করে আমার ফোনে হাত দেওয়ার? বাই দ্য ওয়ে, তুমি আমার ফোনে পাসওয়ার্ড জানলে কিভাবে? মামার গায়ের রঙের মতো অন্য কারো গায়ের রং হলে সেটা মামা হয়ে যাবে না মিস্টার। ভালো করে দেখুন, এটা আপনার নয়, আমার ফোন। কাকতালীয়ভাবে আমাদের দুজনের ফোন একই রকম দেখতে। আপনার হাতেরটা আমার ফোন, আর আপনার ফোন এতিমের মতো সোফায় পড়ে রয়েছে। রাত দেখলো সত্যি তার ফোনে সোফায় পড়ে রয়েছে। সে আর কিছু না বলে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। রাত রুম থেকে বেরিয়ে যাওয়ার পর রুকু আবারও হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিল। এই ফোনটা রুকুর নিজের টাকায় কেনা। রুকু ছোটোখাটো একজন লেখিকা, যেটা তার পরিবারের কেউ জানে না। নিজের একাকিত্বর সঙ্গী হিসাবে লেখালেখি সে বেছে নেয়। প্রথমে ফেসবুকে লেখালেখি শুরু করলেও এখন তার লেখা ফেসবুকে সীমাবদ্ধ নয়। বর্তমানে সে একজন স্ক্রিপ্ট রাইটার। তার লেখা গল্প দ্বারা নাটক, শর্ট ফিল্ম তৈরি হয়, যার দরুন লেখালেখি থেকে মাস শেষে বেশ ভালো টাকাই আসে রুকুর। রুকু প্রথমে ভাবে নিজের চিকিৎসার কাজে টাকাগুলো ব্যবহার করবে। পরক্ষণে তার মনে হয় সে তো নিজে হাতে খেতে পারছে, নিজের পায়ে চলতে পারছে, কিন্তু তার ভাই তো সেসব কাজে অক্ষম। রুকু সব দিক বিবেচনা করে প্রতি মাসের টাকাগুলো খরচা না করে জমিয়ে রাখছে ভাইয়ের বড় কোনো ডক্টর দেখাবে বলে। রুকু রিমনের সাথে কথা শেষ করে কিচেনে এসে দেখে তমা পিঠা রান্না করছেন। রুকু কি করবে বুঝতে না পেরে হামতা হামতা করে বলল, আমি কি আপনাকে রান্নায় সাহায্য করব আন্টি? রুকু ওর আন্টি ডাকে তমা মির্জা সন্তুষ্ট হতে পারলেন না। তিনি অনেকটা ধমকের সুরে বললেন, কাকে আন্টি বললে তুমি? তুমি নাকি অনেক শিক্ষিত, এই তোমার শিক্ষার নমুনা? রুকু ভাবলো তিনি এত বড় বাড়ির মালকিন, তিনি হয়তো তার মতো সামান্য মেয়ের মুখে আন্টি ডাক শুনতে চাইছেন না। আকাশ কুসুম চিন্তা করে রুকু মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এই মেয়ে, কি সব বলতাবল বকছো? একবার আন্টি একবার ম্যাডাম, ইয়ার কি করছো আমার সাথে? বরের মা আন্টি ম্যাডাম হয়? এটা কোন বইয়ের পাতায় লেখা আছে?
আর একবার যদি মা বাদে তোমার মুখে আন্টি বা ম্যাডাম ডাক শুনেছি, তাহলে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিলাম। কথাটা শোনা মাত্রই খুশিতে চোখ ছলছল করে উঠল রুকুর। সে ভাবতেই পারেনি তমা মির্জা এত তাড়াতাড়ি তাকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিবে। রুকু খুশিতে তমা মির্জাকে জড়িয়ে ধরল। আপনি অনেক বড় মনের মানুষ। আমি কখনো ভাবিনি আপনি আমার মতো একটা মেয়েকে আপনার পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন, যেখানে আমি এই বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখি না। থাক, হয়েছে। আমার নিয়ে না ভেবে রাতকে নিয়ে ভাবো। ভুল করে হোক আর যেভাবেই হোক, তোমাদের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে কোনো ছেলে খেলা নয়। এটা রাতকে তোমার বোঝাতে হবে। তোমাকেই রাদের মনে নিজের জন্য ভালোবাসার সঞ্চার করতে হবে মা। তমা মির্জার কথা শুনে রুকু মনে মনে বলল, যে মানুষটা বিয়ের রাতেই বলে দিয়েছে সে আমার মতো শ্বেত রোগীকে নিয়ে সংসার করতে পারবে না, সেই মানুষটার মানে আদৌ কি আমার জন্য ভালোবাসার সৃষ্টি হবে? আদৌ কি ভালোবেসে তার পরনে ঠাঁই দেবে আমাকে? দেখতে দেখতে রুকু রাদের জীবন থেকে হারিয়ে যায় 2টা দিন। রাদের ছুটি প্রায় শেষ হয়েছে, আর এর মধ্যেই আবার রুকুর বাবা বারবার ফোন দিচ্ছেন তাদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু রাত রুকুদের বাড়িতে যেতে নারাজ। রাত যাবে না শুনে রুকুর মন খারাপ হয়ে যায়। সে নিজেও যাবে না বলে রাজন শেখকে জানিয়ে দেয়। তমা মির্জা রুকুকে মনের অবস্থা বুঝতে পারে। তিনি নিজের কাজ ফেলে রাদের রুমে এসে দেখেন রাত কারোর সাথে যেন ফোনে কথা বলছে। তমা মির্জাকে দেখে রাত কল কেটে দিয়ে বলল, কিছু বলবে? তুমি একজন শিক্ষক, একজন সম্মানীয় ব্যক্তি, কিন্তু ইদানিং তুমি যা করছো তাতে মনে হচ্ছে তোমার মধ্যে একজন শিক্ষক হবার কোনো যোগ্যতা নেই। তুমি নিজেই যদি বড়দের সম্মান করতে না জানো, তাহলে বাচ্চাদের কি শিক্ষা দেবে তুমি? তোমার থেকে তোমার ছাত্রছাত্রীরা ঠিক কি শিখবে? রুকুর বাবা অসুস্থ অবস্থায় জামাই আদর করবেন বলে 1000 টাকা খরচা করে বাজার করেছেন। তিনি বারবার বলে দিয়েছেন আমি যেন তোমাকে আর রুকুকে সকাল সকাল ওই বাড়িতে পাঠিয়ে দেই। তোমরা যাবে বলে আমি তাকে কথা দিয়েছি। এখন তুমি যদি ওই বাড়িতে না যাও, আমার কথার কোনো দাম থাকবে? ঠিক আছে, আমি যাব। তবে আমি রাত সেদিন রাতে যাপন করতে পারবো না। আমি শুধু মাত্র মেয়েটাকে রেখে চলে আসব। এটা ভালো দেখায় না বাবা। রুকু এমনিতেই মানুষের কটূক্তির শিকার হয়, এরপর যদি তুমি আবার রুকুকে একা রেখে চলে আসো, তাহলে তারা আরো কথা শোনাবে রুকুকে। ঠিক আছে, আমি তাকে সাথে করেই ফিরব। তমা মির্জা রাধির কপালে চুমু দিয়ে বলল, এই তো সোনা ছেলে আমার। আমি জানতাম আমার রাত কখনো আমার কথার অবাধ্য হবে না। রাত প্রতি উত্তরে কিছু না বলে টাওয়াল নিয়ে ওয়াশরুম চলে গেল। রাত শাওয়ার নিয়ে এসে দেখে তার প্রয়োজনীয় সব জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। রাত বুঝতে পারে এ রুকুর কাজ। রাত মনে মনে বলল, এটা অনেক পরিপাটি, সব কাজ বেশ গুছিয়ে করতে পারে। পরক্ষণে রুকুর চেহারা তার সামনে ভেসে উঠতেই রাত সমস্ত জিনিস এলোমেলো করে নিচে ছুঁড়ে ফেলে দিল। রুকু তখন বেলকনিতে দাঁড়িয়ে তার বান্ধবীর সাথে সাথে প্রাইমারির পরীক্ষার বিষয়ে কথা বলছিল। কয়েক মাস আগেই রুকুর প্রাইমারিতে আবেদন করেছিল। গতকাল নাকি পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। এটা নিয়েই দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছিল। সময়ের মধ্যে কিছু পড়ার আওয়াজ শুনে ফোন কেটে রুকু রুমে এসে দেখে রাতের জন্য গুছিয়ে রাখা জামা কাপড় বালেট করে নিচে পড়ে রয়েছে। যা দেখে রুকু অবাক হয়ে জিজ্ঞেস করলো, এসবের মানে কি রাত? বুঝতে পারছো না? নাকি বুঝতে চাইছো না? আমি তোমাকে বারবার বলার পরেও আমার জিনিসে কোনো হাত দিয়েছো তুমি? আপনার ভালোর জন্যই তো করেছিলাম। আমার ভালো খারাপ নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার চরকা তেল দাও। ঠিক আছে। আউচ! বলে রুকু রুম থেকে বেরিয়ে কয়েক কদম এগোনোর সাথে সাথে ফ্লোরে পিচ্ছিল জাতীয় কিছুর উপর পা লেগে রুকু ঠাস করে পড়ে যায়। যার দরুন ব্যথায় আর্তনাদ করে উঠল রুকু। রুকুর আর্তনাদ শুনে রাজ রুম থেকে বেরিয়ে এসে দেখলো রুকু নিচে পা ধরে বসে রয়েছে। চোখে মুখে ব্যথার স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। রাজ কিছু একটা ভেবে রুকুকে পাজাগুলো করে তুলে বিছানায় বসিয়ে দিয়ে বলল, কানা তুমি দেখতে চলতে পারো না? এক্ষুনি বড় কোনো অঘটন ঘটে যেতে পারতো। যা হবার আমার হতো, তাতে আপনার কি আসে যায়? আপনি তো আর আমাকে ভালোবাসেন না। পুরুষ মানুষ আসলে সৌন্দর্যের পূজারী। মনে হয় যেন সৌন্দর্য ধুয়ে তারা পানি খাবে। বেশি কথা না বলে দেখো হাঁটতে চলতে পারবে কিনা, নাকি ডক্টরকে কল করব?
ডক্টর ডাকার মতো তেমন কিছু হয়নি আমার। আমাকে নিয়ে এতটা না ভাবলেও চলবে। তবে ভাঙবে তবু মস্কাবে না। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, নয়তো বাবার বাড়ি তোমার একা একাই যেতে হবে। প্রায় 30 মিনিট পর রুকু বোরকা হিজাব পরিধান করে নিচে এসে দেখে রাত গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রুকুকে দেখা মাত্রই রাজ হুঙ্কার ছেড়ে বলল, তোমার কাছে সময়ের মূল্য না থাকলেও আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি। তোমাকে রেডি হওয়ার জন্য 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, সেখানে তুমি 30 মিনিট সময় ব্যয় করেছো। বাহ, আমাকে স্ত্রী হিসেবে মানেন না, আবার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য দেখছি তর্স হয়েছে না আপনার। প্রত্যুত্তরে রাত কিছু না বলে ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়ল। রুকু কিছু না বলে চুপচাপ রাদের পাশের সিটে বসে ফোনে মনোযোগ দিল। রাস্তায় তাদের মধ্যে কোনো কথাই হলো না। রুকুর মনোযোগ সহকারে তার পেজের কমেন্ট পড়ছিল। কি কমেন্ট করেছে। হুট করে রাদের গাড়ি থামিয়ে দেওয়ার জন্য রুকু ফোন থেকে মনোযোগ উঠিয়ে রাদের দিকে তাকালো। রাত কিছু না বলে গাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে চলে গেল। প্রায় 1 ঘন্টা পর রাদের দেখা মিলল। তবে রাত একা নয়, তার সাথে হালকা পাতলা গড়নের কম বয়সী 2টা ছেলে রয়েছে। একজনের হাতে রয়েছে মিষ্টি সহ নানা ধরনের ফলমূল, আর অন্যজনের হাতে রয়েছে বড় বড় 2টা মাছ, বিভিন্ন ধরনের শাকসবজি। এত বাজার মিষ্টান্ন দেখে রুকুর চোখ বড় বড় হয়ে গেল। সে ভাবতেও পারেনি রাত তাদের জন্য এত কিছু করবে। রাত ছেলেগুলোর থেকে সবগুলো নিয়ে গাড়িতে রেখে দিয়ে দুজনের হাতে 500 টাকা 2টা নোট ধরিয়ে দিল। টাকা দেখে খুশিতে ছেলে 2টার চোখ ছলছল করে উঠল। তারা দুজনে বিনিময়ের সাথে রাদেরকে সালাম জানিয়ে প্রস্থান করলো। রাত ড্রাইভিং সিটে এসে বসলে রুকু কিছু বলতে যাবে, তার আগে রাত বলল, ভেবো না তোমাকে ভালোবেসে আমি সব কিছু করেছি। যা কিছু করেছি আমার আমার মান সম্মান রক্ষার্থেই করেছি। বিয়ের পর প্রথমবার তোমাদের বাড়িতে যাচ্ছি। তোমাদের গ্রামের সবাই জানে তোমার বড়লোক চাকরিজীবী ছেলে সাথে বিয়ে হয়েছে। বড়লোক চাকরিজীবী ছেলে হয়ে যদি অতটুকু খরচাপাতি না করি, তাহলে আর আমার মান থাকলো কোথায় বলো? রুকু প্রত্যুত্তরে কিছু না বলে ফোনে মনোযোগ দিল। রুকুদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে যায়। রুকু গাড়ি থেকে নেমে দেখে তার মা, তার ভাই তাদের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। রুকু কাল বিলম্ব না করে দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, কেমন আছিস ভাই? রিমন মুখ ভার করে বলল, তুমি তো আমাকে ভুলেই গেছো। এখন তোমার মনে আমার জন্য একটুও ভালোবাসা নেই। এখন তোমার সব ভালোবাসা ওই লম্বু বেটার জন্য। এই লম্বু বেটা ভালো না, আপারে ফোনের মধ্যে বকা দিতে শুনেছি আমি। কথাটা শুনে লিমা বেগম ধমকের স্বরে বললেন, এটা কোন ধরনের বেয়াদবি রিমন? তোকে কতবার বলেছি বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলবি। মানুষটা তো দুলাভাই হয়। লিমা বেগম রিমনকে বকাবকি করছে দেখে রাত এগিয়ে এসে বলল, আন্টি, অসুস্থ বাচ্চা একটা ছেলেকে এইভাবে বকছো কেন? ছোট মানুষ, বুঝতে পারিনি। তুমি ওকে আর মাথায় তুলো না বাবা। ওকে বেশি লাই দিলে তোমার মাথায় চড়ে নাচা শুরু করবে। লিমা বেগমের কথা শুনে রাত কিছু বলতে যাবে, তার আগে রাজন শেখ এসে বলল, বুড়ি হয়ে গেলে তবুও তোমার কাণ্ডজ্ঞান হলো না? মেয়ে জামাই কত দূর থেকে এসেছে, তুমি তাদেরকে ভেতরে না নিয়ে গিয়ে এখনো রাস্তায় দাঁড়িয়ে রেখেছো। সরি ভুল হয়ে গেছে আমার। চলো বাবা ভেতরে চলো। রাত গাড়ি থেকে সবকিছু বের করে রাজন শেখ ও লিমার হাতে দিল। রাজন শেখ কিছুটা অবাক হয়েই বলল, এসবের দরকার কি ছিল বাবা? তোমরা এসেছো তাতে আমরা অনেক খুশি হয়েছি। আচ্ছা বাবা, ভেতরে চলো। যদিও তোমাদের মতো এত বড় বাড়ি না আমাদের, গরিবের ঘরে একটু মানিয়ে নিও বাবা। রাজন শেখ লিমা বেগমের ব্যবহার দেখে মুগ্ধ হলো। সে মুচকি এসে ভেতরে প্রবেশ করলো। রুকু রাতকে নিজের রুমে নিয়ে আসলো। রাত রুকুর রুমে একবার চোখ বুলিয়ে নিল। রুমটা খুব বেশি বড় নয়, তবে অনেক সুন্দর করে রুমটা গুছিয়ে রাখা হয়েছে। ততক্ষণে রুকু বোরকা হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছে। বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন। রাত বাধ্য ছেলের মতো ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। রুকুর রুমে কোনো সোফাই নেই। রাত ডিনার শেষে করে রুমে এসে চিন্তায় পড়ে গেল, বুঝতে পারছে না কোথায় থাকবে। রাদের ভাবনার মাঝেই রুকু রুমে প্রবেশ করে বলল, নিশ্চয়ই এটা ভাবছেন যে আপনি কোথায় থাকবেন। নো টেনশন, ডু ফুর্তি। আপনি আমাদের বাড়ির মেহমান। আমাদের বাড়িতে মেহমানদের কোনো অযত্ন অবহেলা হয় না। আপনি বিছানায় শুয়ে পড়ুন। তুমি কোথায় থাকবে?
আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আমি নিচে বিছানা করে থাকবো। তুমি বরং বিছানায় থাকো, ফ্লোরে থাকলে ঠান্ডা লেগে যাবে তোমার। আপনার লাগবে না বুঝি? আমি পুরুষ মানুষ, মেয়েদের মতো ননের পুতুল না। নিজের বাড়িতে নিজেই সোফায় থাকতে হচ্ছে, আর এটা তো অন্যের বাড়ি। এখানে যে আমার ফ্লোরে থাকা জায়গা মিলেছে এটাই তো অনেক। আপনার যদি সমস্যা না হয় আমরা দুজনেই বিছানায় থাকি। ঠিক আছে, তবে একদম আমার সুযোগ নেওয়ার চেষ্টা করবে না। রুকু দুজনের মাঝখানে একটা কোলবালিশ দিয়ে বলল, রুকু গরিব হতে পারে কিন্তু ছোট লোক না। বলে রুকু রাদের থেকে বিপরীত মুখ হয়ে শুয়ে পড়ল, যা দেখে রাদও অন্যদিকে মুখ দিয়ে শুয়ে পড়ল। কিছু সময় অতিবাহিত হবার এক পর্যায়ে দুজন ঘুমের রাজ্যে পাড়ি জমালো। বুকের ওপর ভারী কিছু অনুভব করতেই ঘুম ভেঙে গেল রাদের। রাত চোখ খুলে তাকিয়ে দেখে রুকু তার বুকের ওপর বিড়াল ছানার মতো লেপ্টে পড়ে আছে। অথচ মেয়েটা হাতে কতই বড় মুখ করে বলেছিল সে গরিব হতে পারে কিন্তু ছোট লোক না। দেখতে দেখতে কেটে গেল 5 মাস। রুকু ও রাদের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। রাদের আর এখন রুকুর মুখের দিকে তাকালে বিরক্তি লাগে না, বরং সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে রুকুকে দেখে প্রশান্তিতে মনটা ভরে যায়। হয়তো এটাই বিয়ে নামক পবিত্র সম্পর্কের জোর। এই পবিত্র সম্পর্কে জড়িয়ে গেলে না চাইতেও একজন অন্যজনের প্রতি টান অনুভব করে। ঠিক এখন যেমনটা রাত করে, রাত এখন রুকুকে অনুভব করতে পারে, তার আশেপাশে থাকতে চায়, কিন্তু রুকু যেন তাকে পাত্তাই দেয় না। সে সেই বাসরাতের কথা ধরেই পড়ে আছে। প্রতিদিন একবেলা নিয়ম করে ডিভোর্সের কথা মনে করিয়ে দেয়। রাত নিজের কেবিনে বসে ভাবছে, অনেক হয়েছে, আর নয়, আজ আর একটা ভিত পড়ে ছাড়বে। রুকুর ভাবনায় রাত ক্লাসও মনোযোগ দিতে পারে না। সে কোনো মতে ক্লাস শেষ করে বাড়ি ফিরে আসে, কিন্তু রাত রুমে এসে রুকুকে পায় না। রাত নিজে আসতে যাবে, তখনই তুলির রুম থেকে হাসাহাসির আওয়াজ পায়। রাত না চাইতেও ভেতরে উকি দিয়ে রুকুকে প্রাণ খুলে আসতে দেখে যেন থমকে গেল। আবার অবাকও হলো তুলির সাথে তাকে এইভাবে হাসাহাসি করতে দেখে। তুলি মেয়েটা প্রথম প্রথম রুকুকে পছন্দ করতো না, এমনকি তার হাতের পানিটুকু পছন্দ করে খেত না। এরপর আবার তুলি তাদের বিয়ের পর দিনই যখন কিচেনের পাশে দাঁড়িয়ে তমার পাশের ফ্ল্যাটের মিলির কথা জানতে পারে রাতও নিজের আপন ভাই না, তখন থেকে যেন রুকুর প্রতি তার ঘৃণা আরও বেড়ে যায়। সে রুকুকে নানাভাবে আঘাত করতে থাকে, কখনো ফ্লোরে তেল ফেলে, কখনো তার খাবারে লবণ লঙ্কা গুঁড়ো মিশিয়ে, কখনো বা তার জন্য রাখা খাবারে পানি ঢেলে দিয়ে। যদিও রুকু বুঝতে পেরেছিল এমনই তুলির কাজ, তবুও রুকু কিচ্ছু বলেনি, নিজের বোন মনে করে ক্ষমা করে দিয়েছে। এইভাবেই তুলির অত্যাচার চলতে থাকে কিছুদিন। তুলি সবার আড়ালে রিলেশন করত। হুট করে একদিন তুলির বয়ফ্রেন্ড রাকিব তাকে নিজের বাবা মায়ের সাথে তার পরিচয় করিয়ে দেওয়ার নাম করে একটা ক্লাবে নিয়ে এসে তুলিকে খুব প্রস্তাব দেয়। এক পর্যায়ে তুলি রাকিবের প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর জোর জবরদস্তি শুরু করে। আর তখনই রুকু পুলিশ নিয়ে এসে হাজির হয়। রুকুকে দেখে যেন তুলি প্রাণ ফিরে পায়। সে রুকুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুমি না থাকলে আজ হয়তো আমি শেষ হয়ে যেতাম। আমি তোমাকে এত অপমান করেছি, তোমাকে আঘাত করেছি, আর তুমি আমাকে বাঁচতে এগিয়ে আসলে। রুকু তুলির পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমাকে পছন্দ নাই করতে পারো, কিন্তু আমি তোমাকে আমার নিজের বোন হিসেবে মনে করি। বোন হয়ে বোনের বিপদে এগিয়ে আসবো না? কিন্তু আমি তো তোমাকে কখনো রাকিবের ব্যাপারে কিছু বলিনি, তুমি কিভাবে জানলে? গত রাতে যখন তুমি রাকিবের সাথে কথা বলছিলে, আমি তখন তোমার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর তখনই তোমাদের বেড়াতে যাওয়ার ব্যাপারটা জানতে পারি। এরপর যখন তুমি ফোন রেখে ওয়াশরুমে চলে যাও, আমি তোমার ফোন চেক করি। রাকিবের মতো একটা ছেলে তোমার বয়ফ্রেন্ড ভাবতেই আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। রাকিব ছেলেটা একদমই ভালো নয়, মেয়েদের সাথে খারাপ আচরণ করার জন্য কয়েকবার জেলেও গিয়েছে। তোমরা কোথায় মিট করবে, কখন বের হবে, সেই ব্যাপারে জেনে আমি রুমে ফিরে আসি। সেদিন সারা রাত তোমার টেনশনে আমি ঘুমাতে পারি না। পরের দিন যখন তুমি বের হও, তোমাকে আমি ফলো করতে শুরু করি, আর যখনই দেখলাম তোমাকে রেস্টুরেন্ট থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, তখনই আমার পুলিশ ফ্রেন্ড রাজকে কল করি। ব্যাস, হাতে নাতে ধরা পড়ে রাকিব। আচ্ছা, হয়ে গেল। এই ব্যাপারে তুমি বাড়ির কাউকে কিচ্ছু বলো না আপু।
আমি লজ্জায় তাদের সামনে মুখ দেখাতে পারবো না। আরে পাগলি, এটা আবার বলে দিতে হয় নাকি? তুমি নিশ্চিন্তে থাকো, আমি কাউকে এই ব্যাপারে কিছুই বলবো না। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সেদিনের পর থেকেই তুলির বেস্ট ফ্রেন্ড হয়ে যায় রুকু। রাতে ডিনার শেষ করে রুকু তুলির রুমে গিয়ে শুয়ে পড়ে। রাত রুকুকে রুমে না পেয়ে তুলির রুমে গিয়ে দেখে বিছানায় রুকু শুয়ে রয়েছে, কিন্তু তুলি রুমে নেই। এই সুযোগ রাত রুকুকে পাজাগোলা করে নিজের রুমে নিয়ে আসে। রুকু নামার জন্য ছটফট করলে রাত রুকুর কপালে চুমু দিয়ে দেয়। রাদের এহেন কাজে রুকু যেন জমে বরফ হয়ে যায়। তার মধ্যে এক রাশ লজ্জা এসে ভর করে, যা দেখে রাত রুকুর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে চুমু খেয়ে বলল, আসলে ভালোবাসা কখনো ধর্ম, বর্ণ, গায়ের রং দেখে হয় না। একটা কথা উপলব্ধি করতে বড্ড বেশি দেরি করে ফেলেছি আমি। বিশ্বাস করো, যেদিন থেকে তোমাকে আমার মনে চোখ দিয়ে দেখতে শুরু করেছি, সেদিন থেকে আমার দেখা সবচাইতে সুন্দরী নারী তুমি। তোমার সেই স্মৃতি দাগ তোমার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। রুকু কিছু বলতে যাবে, তার আগেই রাত রুকু ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলল, হুশ, আজ কেন কথা হবে? শুধু ভালোবাসাবাসি হবে। চলো না রঘু, পুরো সব ভুলে আমরা নতুন করে সব কিছু শুরু করি। চলো না, আমরা একে অন্যের রং নাগি অন্যের রং নিজেদের গায়ে মাখিয়ে নেই। দুজন দুজনের অপর হয়ে যাই। যতটা আপন হলে কেউ কারো থেকে দূরে যেতে পারবো না। রুকু প্রত্যুত্তরে কিছু না বলে লাজুক হেসে রাতের বুকে মুখ লুকালো। এতেই যেন রাত নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেল। সে রুকুকে নিয়ে এক অজানা সুখের সাগরে পাড়ি জমালো। সময় বহমান, সময় তার আপন গতিতে বয়ে চলে, যেন চোখের পলকেই দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর পেরিয়ে যায়। ঠিক তেমনই দেখতে দেখতে রুকু রাদের জীবন থেকে হারিয়ে যায় 5টা বছর। রুকু এখন নিজেও একজন ভার্সিটির টিচার, সাথে একজন কন্যা সন্তানের জননী। আজ তাদের পঞ্চবিবাহবার্ষিকী। তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে পুরো বাড়ি বিয়ের সাজে সজ্জিত হয়ে উঠেছে, যেটা প্রতি বছরই হয়ে থাকে। তুলি, রাজ আর তাদের 3 বছরের ছেলে তানজিল ওই এসেছে তাদের বিবাহবার্ষিকীতে। সেদিনের দুর্ঘটনার পর রাজ রাদের কাছে তুলিকে বিয়ের প্রস্তাব দেয়। রাজের প্রস্তাবে কেউ দ্বিমত করে না। মহা ধুমধাম করে তুলি রাজের বিয়ে হয়। এখন তারা তাদের একমাত্র ছেলেকে নিয়ে সুখে শান্তিতে দিন পার করছে। রাতে অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যে মেহমান আসতে শুরু করেছে। টুকু রেডি হয়ে আয়নায় নিজেকে দেখছে। এমন সময় রাত এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে লতিতে চুমু রেখে রঘুর হাতে একটা ডায়মন্ডের রিং পরিয়ে হাতে চুমু দিয়ে বলল, দেখতে দেখতে কিভাবে যে বিবাহের জীবনে 5টা বছর কেটে গেল টেরও পেলাম না। আজকের এই খুশি দিনে তোমাকে দেওয়ার মতো পুরো উপহার খুঁজে পাচ্ছিলাম না। তাই আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। পছন্দ হয়েছে তোমার? রঘু রাতকে জড়িয়ে ধরলে বলল, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বিশ্বাস করুন, আমার ধন দৌলত মনি মুক্ত কিছুই চাই না। আপনি শুধু সারা জীবন ভালোবেসে আপনার পরাণে আমাকে ঠাঁই দেবেন, এতেই আমার অনেক খুশি। রাত তৎক্ষণাৎ রঘুর সামনে হাঁটু গেড়ে বসে তার দিকে একগুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে বলল, আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাঁই দিও পরাণে।